সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানি স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। পেনক্রিয়াস কিংবা অগ্নাশয় আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তবে অনেকেই নানাভাবে নানা রকম জটিলতায় আক্রান্ত হয়ে থাকে আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্গটিতে। তার মধ্যে পেনক্রিয়াটিক ক্যান্সার অন্যতম। পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী প্রায় 4 থেকে 5 লক্ষ ব্যক্তি প্রত্যেকটি বছর পেনক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। এবং দুঃখজনক বিষয় এটাই যে প্রাথমিক অবস্থায় আমরা পেনক্রিয়াটিক ক্যান্সার হয়েছে কিনা এই উপসর্গগুলো অনেক ক্ষেত্রেই শনাক্তকরণ করতে পারি না। তবে আপনি কি করে বুঝবেন আপনি পেনক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত কিনা, কখন শনাক্ত করবেন এবং কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পেনক্রিয়াটিক ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বা কি? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার আনহারুল রহমান, যিনি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, ল্যাপারোস্কোপিক পরিপাকতন্ত্র, হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক ও স্পেশালাইজড হার্নিয়া সার্জন। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, পেনক্রিয়াস কিংবা অগ্নাশয় এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। শুরুতে একটু জানতে চাই যে পেনক্রিয়াস কিংবা অগ্নাশয় বলতে আমরা কি বুঝি এবং আমাদের শরীরে এটির অবদান কতটুকু? ধন্যবাদ ডাক্তার। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমরা সচরাচর যারা নন মেডিকেল পার্সন বা আমরা রোগীরা কিন্তু আসলে গলব্লাডার সম্পর্কে খুব বেশি পরিচিত, কিন্তু আসলে আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট অর্গান বা অঙ্গ বলবো আমরা এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়, বাংলায় আমরা অগ্নাশয় বলে থাকি। আসলে এই যে একটি ইম্পর্টেন্ট, যেটা আমি বলি দ্য লায়ন অফ দি, আমাদের পেটের একটা লায়ন, যেটা আমাদের শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করে থাকে। এটি অ্যাকচুয়ালি দেখতে 12 থেকে 18 সেন্টিমিটার লম্বা, পাতার মতো। এটা আসলে থাকে আমাদের যেটা বলা হয় যে ক্ষুদ্রান্তের পাশে পাকস্থলীর নিচে একটা অঙ্গ, মাংসল অঙ্গ। এটা আপনার গরু কাটে, যেমন গরুটারও কিন্তু অগ্নাশয় থাকে। ঠিক মানুষেরও একটি অংশ আছে, সেটা হলো এরকম লম্বা 12 থেকে 18 সেন্টিমিটার। কিন্তু এই অর্গান বা অঙ্গের কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা সাধারণত যে কোনো গ্রন্থি, এটা একটা গ্রন্থি, সেটা হলো আমরা বলবো যে মিক্স গ্রন্থি বলে থাকি আমরা সাধারণত। এই মিক্স গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে এটা থেকে রস নিঃসৃত হয় এবং এটা শুধুমাত্র দুই ধরনের রসও নিঃসৃত করে। একটা হলো যে আমাদের খাবার যে হজমগুলো করি, আমাদের যে ফ্যাটি ফুড খাচ্ছি বা প্রোটিন খাচ্ছি, এগুলো সবগুলো যে হজমের যে রসটি, এটা কিন্তু এনজাইমগুলো আসে হলো আমাদের এই প্যানক্রিয়াস থেকে। এবং আরেকটি ইম্পর্টেন্ট যেটা আমরা বলে থাকি যে আমাদের যে ডায়াবেটিস হয়, ডায়াবেটিস কন্ট্রোল করে যে হরমোন, সেই হরমোনটিও কিন্তু ইনসুলিন, যেটা আমরা বলে থাকি, সবাই জানি ইনসুলিন নামে। ইনসুলিন হরমোনটা কিন্তু এই গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। ইনসুলিন, গ্লুকাগন, আরও অনেক হরমোন আছে। তাহলে দেখেন এই এই যে ইম্পর্টেন্ট পার্ট, একটা ইম্পর্টেন্ট অর্গান, এটা সম্পর্কে কিন্তু আমরা অবহিত না। কিন্তু এই কিন্তু আমাদের পুরো শরীরের একটা হরমোনও নিঃসৃত করছে, এনজাইমও নিঃসৃত করছে, করে আমাদের খাবারে হজমে সহায়তা করছে। আবার অ্যাজ ওয়েল এস আমাদের ব্লাড সুগার লেভেল, আমাদের শরীরের অন্যান্য যে হরমোনাল কন্ট্রোলগুলো, সেগুলো কিন্তু এই প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয়। একদমই, এত গুরুত্বপূর্ণ অবদান আমাদের শরীরে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটিতে নানা ধরনের জটিলতায় আক্রান্ত হয়ে যাই। তার মধ্যে উল্লেখযোগ্য একটি জটিলতা স্যার পেনক্রিয়াটিক ক্যান্সার, যেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আসলে পেনক্রিয়াটিক ক্যান্সার বলতে আমরা কি বুঝি, এবং স্যার একটু জানতে চাইবো যে আমরা তো একটা ডেটা বের করতে পেরেছি যে 5 থেকে 6 লক্ষ বা 4 থেকে 5 লক্ষ ব্যক্তি প্রত্যেকটি বছর আক্রান্ত হচ্ছে। এত ব্যক্তি কি কারণে আক্রান্তের তালিকায় রয়েছে? ধন্যবাদ। আসলে আমাদের যে অগ্নাশয় বা প্যানক্রিয়াসের ক্যান্সার বলতে আমরা বুঝি যে আমাদের প্যানক্রিয়াসের যে কোষ আছে বা সেল থেকে যখন সেটি ক্রমবদ্ধ আকারে বাড়তে থাকে, অস্বাভাবিকভাবে বৃদ্ধি হতে থাকে, তখন কিন্তু আমরা এটাকে ক্যান্সার বলে থাকি। এখন প্রশ্ন হতে পারে যে এত রোগী আক্রান্ত কেন হচ্ছে? আসলে এগুলো আগে থেকে অনেক রোগী আক্রান্ত হতো, ডায়াগনোসিস হতো না, এখন তো ডায়াগনোসিস হচ্ছে। এবং প্যানক্রিয়াসিক ক্যান্সার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বলা যায় তৃতীয় বা চতুর্থতম ক্যান্সারের বডির মধ্যে কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সার। এবং এই প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে। প্রথম যে কারণটা সাধারণত আমরা বলি ইডিওপ্যাথিক বা কারণ জানা যায়। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জেনেটিক কজ, ফ্যামিলিগত কজ, সেটা একটা কজ। এছাড়া আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এই শব্দ সম্পর্কে আমরা জানি যে অগ্নাশয়ে বারবার ইনফেকশন বা প্রদাহ হলে কিন্তু সেখানে সে সেলগুলোর টাইপ চেঞ্জ হয়ে যায়, প্যানক্রিয়াটিক ক্যান্সারের রূপ নিতে পারে। এছাড়া অন্যান্য কজের মধ্যে বলা যায় যে আপনার প্যানক্রিয়াটিক স্টোন দীর্ঘদিন ধরে থাকলে প্যানক্রিয়াটাইটিস হয়, এবং ওবেসিটি, ডায়াবেটিস, এগুলো কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সারের একটা অন্যতম কারণ। সুতরাং এই যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, সাধারণত ফ্যামিলি বা জেনেটিক্যাল কজ একটা ইম্পর্টেন্ট, ডিএনএ মিউটেশন একটা ইম্পর্টেন্ট কজ। সে কারণে কিন্তু অনেকের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে। বাংলাদেশে বেশিরভাগই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে আলটিমেটলি
এই প্যানক্রিয়াটিক ক্যান্সার ডেভেলপ হয়। হুম বলা বাহুল্য আমাদের অগ্নাশয়ে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, আমরা ভাগ করি, যেমন হেড, নেক, বডি এবং টেইল। হুম হুম তো এই জন্য প্যানক্রিয়াটিক ক্যান্সারও আমরা অনেকভাবে ভাগ করি, সাধারণত কাজের সেলের টাইপের উপর ভিত্তি করে। যে সেলগুলা দেখা যাচ্ছে যে রস তৈরি করে সেগুলো আমরা বলি অ্যাডেনোকার্সিনোমা বলে থাকি, আচ্ছা এবং যেগুলো থেকে হরমোন নিঃসৃত ইনসুলিন থেকে যেগুলো সেগুলো ইনসুলিনোমা বলে থাকি। হুম অনেক ক্যান্সারেতে সিস্টিক টাইপ সিডোপ্যাপুলারি সলিসিস্টিক ক্যান্সারাস কন্ডিশন আছে, এগুলো বিনাইন টিউমার বাট ইট মে টার্ন ইনটু দ্য ক্যান্সার হুম কন্ডিশন। হুম সো ইন্টারপ্যাপুলারি কিছু ক্যান্সার আছে, বিভিন্ন ধরনের ক্যান্সার প্যানক্রিয়াটিক। সবচেয়ে কমন বাংলাদেশে কিন্তু অ্যাডেনোকার্সিনোমা, আচ্ছা আচ্ছা প্যানক্রিয়াটিকের যে ডাক্ট আছে হুম এবং ওখান থেকে সেল থেকে তৈরি হয়। সাধারণত আমাদের পিত্তনালী এবং প্যানক্রিয়াস নালী সংযোগ হয়, এই অ্যাম্পুলা ভ্যাটার বলি আমরা, ওই পেরি অ্যাম্পুলারি ওই রিজিয়নে কিন্তু ক্যান্সার তৈরি হয়। ক্যান্সারটা সাধারণত বেশি হয় হলো অগ্নাশয়ের হেড বা মাথার দিকে বেশি হুম হয়, হুম হুম টেইলেও হতে পারে, আচ্ছা হ্যাঁ স্প্লিনের কাছে হতে পারে, বেশিরভাগই কিন্তু মাথার কাছে হয়ে থাকে এবং হুম মহিলারা বেশি এফেক্টেড হয়ে থাকে। আচ্ছা মানে নারীরা কেন এগিয়ে রয়েছে আক্রান্তের ঝুঁকিতে, এবং আর কারা আক্রান্ত হচ্ছে? কেবলমাত্র কি নারীরাই নাকি যে কোনো বয়সের ব্যক্তি? না, সাধারণত এটা অ্যাডাল্টে অবস্থায় হয়, প্রাপ্তবয়স্কদেরই হয়। তবে মেয়েদেরকে কেন হচ্ছে এটা আসলে পরিসংখ্যানে বের হয়েছে, এটা আসলে ওয়ান অফ দি জেনেটিক কজ। আচ্ছা এটা কোনো মূল কোনো কারণ জানা যায়নি আসলে। পরিসংখ্যানে দেখেছে রেশিওতে মেয়েদের সংখ্যাটা বেশি ছেলেদের থেকে। তবে ধারণা করা হয় সাধারণত ওবেসিটি একটা কজ, হুম ডায়াবেটিস একটা কজ, দেখা গেলো যে প্যানক্রিয়াটাইটিস যাদের বেশি হয়েছে আচ্ছা তাদের প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে, হুম 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 এগুলোই মূল কারণ। স্যার এই যে এত এত জটিলতা, একটু জানতে চাই যে আমরা তো অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারি না, এবং প্রাথমিক অবস্থায় কি করে একজন ব্যক্তি সচেতন হবেন, কারা সচেতন হবেন, কখন বিশেষজ্ঞের কাছে যাবেন, এগুলো কি বোঝার কোনো উপায় রয়েছে কিনা যে তিনি ক্যান্সারে আক্রান্ত? অবশ্যই অবশ্যই প্যানক্রিয়াটিক ক্যান্সার বোঝা যায়, তবে বেশিরভাগ রোগী আমাদের কাছে কিন্তু আসে একটু দেরি করে। সাধারণত আমার এই অগ্নাশয়ের ক্যান্সারের উপরে আমার যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করি আমার একটা গবেষণা ছিল, তো বেশিরভাগ রোগী সাধারণত লেট স্টেজে আমাদের কাছে আসে। তবে এখন রিসেন্টলি মানুষ অনেক সচেতন হয়েছে, হুম হুম রোগীগুলো অনেক আগে চলে আসে। অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটিক ক্যান্সারের কিন্তু কজ প্রথমে যদি বলি আমরা, অগ্নাশয় ক্যান্সার লোকেশন অনুসারে সিমটমগুলো ডিপেন্ড করে। যদি মাথার কাছে ক্যান্সার হয় তাহলে এক ধরনের, হুম বডি বা টেলে যদি হয় এক ধরনের হয়। সাধারণত মাথার কাছে যে ক্যান্সারগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত আমাদের পেইন নিয়ে আসে, রোগীগুলোর ক্ষুধামন্দা থাকে, আচ্ছা ওজন কমে যায়, হুম রোগীর জন্ডিস ডেভেলপ হয়। অনেক রোগী কিন্তু জন্ডিস নিয়ে আমাদের কাছে আসে, যেগুলো মাথার কাছে থাকে, সেই রোগীগুলোর পায়খানার রং সাদা হয়। হুম সুতরাং এই জন্ডিসকে আমরা বলে থাকি অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস। সুতরাং কোনো একটা রোগী যদি জন্ডিস হয়ে থাকে তাকে ইভালুয়েট করতে হবে, এটা প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্য হয়েছে। আজকেও আমি একটা পেশেন্ট এসেছে যার আসলে জন্ডিস 7 দিন ধরে, হুম সে একজন ডাক্তারের কাছে গিয়েছে, তখনই নিয়ে হলো তার প্যানক্রিয়াসের পেরিয়াম্পুলারি ক্যান্সার ডেভেলপ হয়েছে। সো একটা ইম্পর্টেন্ট হলো জন্ডিস, হুম হুম ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, পেটে ব্যথা হওয়া, হুম পায়খানার রাস্তায় কালো রক্ত হওয়া, এগুলো হুম কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। নিশ্চয়ই অনেক সময় রোগীগুলো আমাদের কাছে লেট স্টেজে আসে, তখন হুম পেট ফুলে যায়, পেটে চাকা হয়, সেই রোগীগুলো সেগুলো আমাদের কাছে নিয়ে আসে। তবে যেগুলো টেইল এবং বডির দিকে হয় তাদের ব্যথা একটা ইম্পর্টেন্ট ফাংশন, রোগীগুলো ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, যে পেটের পিছনে ব্যথা হয়। আর যে রোগীগুলো সাধারণত ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয় তারা তো রিকারেন্ট পেইন নিয়ে আমাদের কাছে আসে, সেগুলো একটা সিমটম। পরবর্তীতে আমরা বায়োপসি করি, দেখা গেল যে তার প্যানক্রিয়াটিক ক্যান্সারে টার্ন নিয়েছে কিনা। আচ্ছা স্যার, মানে বায়োপসি কি একমাত্র মাধ্যমে এটা শনাক্ত করার, নাকি আরো বিশেষ কোনো পরীক্ষার মাধ্যমে আপনারা শনাক্ত করে আসলে থাকেন? আসলে প্যানক্রিয়াটিক ক্যান্সারের নির্ণয় করার জন্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট, ডেফিনিটিভ ডায়াগনোসিস যদি বলেন যে টিস্যু ডায়াগনোসিস, হুম আপনি হুম ক্যান্সার এটা টিস্যু ডায়াগনোসিস করবেন, নাম্বার 1 ইজ দ্য বায়োপসি। হুম টিস্যু বায়োপসি বা এফএনএসি আপনি করতে পারেন। তো টিস্যু বায়োপসিটা আমরা সাধারণত ইআরসিপি, মানে মুখের মধ্যে নল দিয়ে দেখা গেল যে আমরা প্যানক্রিয়াটিক ওই টিস্যুটা এম্পুলাতে নিয়ে এসে বায়োপসিতে হুম দিলাম। হুম হুম আরেকটা পদ্ধতি হলো যে না, আমরা এম্পুলার রিজনে তখন আমরা সিটি গাইডেড বা আল্ট্রাসোনো গাইডেড আমরা এফএনএসি একটা সুইয়ের মাধ্যমে টিস্যু নিয়ে এসে আমরা সেই বায়োপসিটা করি। সেটা কিন্তু একটা ডেফিনিটিভ ডায়াগনোসিস। আচ্ছা আচ্ছা বাট আপনি ডেফিনিটিভ ডায়াগনোসিসের আগে রোগীগুলার অনেক টেস্ট করি আমরা, হুম যেমন হুম ধরেন একটা আল্ট্রাসোনোগ্রাম, সিম্পল হুম একটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে আমরা ধারণা পাই প্যানক্রিয়াটিক কোনো ক্যান্সার আছে কিনা, কোনো চাকা দেখা যাচ্ছে কিনা। হুম হুম সিটি স্ক্যান একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। সিটি স্ক্যান দিয়ে আমরা দেখি যে রোগীর ক্যান্সার যদি হয়ে থাকে সেটা পারিপার্শ্বিক রিলেশনটা কি কতটুকু হয়েছে, অপারেশন করার মতো কিনা। আচ্ছা অথবা আমরা অনেক সময় এমআরসিপি করে থাকি, হুম যে হুম ডাক থেকে যদি রাইজ করে বা ডাক্তারের সাথে রিলেশন কি, তখন আমরা কিন্তু এমআরসিপি একটা ইনভেস্টিগেশন করে থাকি। বাট যত কিছুই হোক, আমরা ইআরসিপির মাধ্যমে আমরা আসলে টিস্যু ডায়াগনোসিস করি, এবং ইআরসিপির মাধ্যমে আমরা থেরাপিউটিক, অর্থাৎ একটা রোগী জন্ডিস নিয়ে আসলো, অপারেশনের আগে তার ফিটনেস করা দরকার, তখন আমরা কিন্তু ওই হুম হুম পাইপও ঢুকিয়ে জন্ডিসটা কমানোর ব্যবস্থা করি, এবং আমরা টিস্যু নিয়ে এসি একটা থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক পারপাসও সার্ভ স্যার করি। এই যে এত এত পদ্ধতি শনাক্ত করার ক্ষেত্রে
অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আর্লি স্টেজে গেলে দ্রুত শনাক্ত হবে জি। এবং শনাক্ত হয়ে যাওয়ার পরে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে স্যার বিস্তারিত জানবো। ক্যান্সার তো সাধারণত একজন মানুষের জন্য খুবই আম কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক একটি প্রক্রিয়া। এটা শোনার পরে বিশেষজ্ঞের চিকিৎসকের কাছে যেতে হয়। অনেকে বুঝে উঠতে পারে না। কার কাছে যাবেন, কোন বিশেষজ্ঞের কাছে যাবেন এই ক্যান্সারটা নিয়ে। শনাক্ত করলে তো যেকোনো একজন ব্যক্তি। কিন্তু স্যার আপনার কাছে পরামর্শ চাইবো দর্শকদের উদ্দেশ্যে একটু জানান যে কোন বিশেষজ্ঞের কাছে যাবে এবং চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি, কি রয়েছে? ধন্যবাদ। ডক্টর খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে বেশিরভাগ রোগী যখন ক্যান্সার শনাক্ত হয়, অগ্ন্যাশয় ক্যান্সার রোগীগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ওরা বুঝতে পারে না যে আর কার কাছে যাবে। কেউ ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যায়, কেউ গ্যাস্ট্রোন্টোলজিস্টের কাছে যায়, কেউ সার্জনের কাছে যায়। আসলে প্যানক্রিয়াটিক ক্যান্সার বা অগ্ন্যাশয় ক্যান্সার কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা কিন্তু নট এ সিঙ্গেল ওয়ান ম্যান শো। বেসিক্যালি রোগটা নির্ণয় হয় সাধারণত যারা গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা হেপাটোলজিস্ট যাদের কাছে যান তারা বায়োপসি করেন এবং ওনারাই কিন্তু মোটামুটি একটা স্টেজিং বা প্রি অপারেটিভ স্টেজিং করে দেন। হুম, হুম, হুম। কারণ যদি আর্লি স্টেজে রোগীগুলো থাকে আমরা স্টেজিং করলে কিন্তু রোগীগুলোর মেইন ট্রিটমেন্ট কিন্তু আসলে সার্জিক্যাল। হুম, হুম। সুতরাং এই প্যানক্রিয়াটিক ক্যান্সার যখন আর্লি স্টেজে ধরা পড়ে একজন গ্যাস্ট্রোন্টোলজিস্টই যখন নির্ণয় করে তখন কিন্তু ওনার উচিত যে একজন সার্জনের সাথে দেখা করা, হ্যাপাটোবিলিটি সার্জন বা সার্জনের সাথে দেখা করে এবং উনি কিন্তু এই ওনার যে রিপোর্টসগুলো নিয়ে সাধারণত গ্যাস্ট্রোন্টোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট নিয়ে একটি বোর্ড মিটিং করে ক্যান্সার বিশেষজ্ঞ যে ওনাকে আগে আমরা থেরাপিতে যাব না আগে আমরা সার্জারিতে যাব এবং সার্জারির পরে ট্রিটমেন্ট প্রোটোকল কী হবে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড প্রোটোকল। হুম, হুম, হুম। সুতরাং আমার কাছে মনে হয় যে রোগীগুলো যখন রোগ নির্ণয় হয়ে যাবে যে হি শুড গো for consultation for a surgeon. Surgeon will help that is operable case or not operable case. এখন আমরা যে চিকিৎসা পদ্ধতিতে আসি আসলে ক্যান্সারের তো চিকিৎসা আমি বললাম অগ্ন্যাশয় ক্যান্সারের ছিল মাল্টিডিসিপ্লিনারি সাপোর্ট। আমরা আসলে প্রথম ধাপে কথা বলবো আসলে যেই ক্যান্সারগুলো অপারেশন করা যায় আচ্ছা। সেই ক্যান্সারগুলোকে আমরা আর্লি স্টেজ ক্যান্সার বলি বা অপারেবল কেসগুলো বলে থাকি। এগুলো সাধারণত আমরা সিটি স্ক্যান হুম, এবং রিপোর্ট দেখে বুঝতে পারি। হুম, হুম, এখন এই অপারেশনের আগে কি আমরা থেরাপি দিব কি দিব না এটা আসলে আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেই। বাট আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট দুই ধরনের হয়ে থাকে এখানে। একটা হয়ে থাকে আমরা ক্যান্সারটাকে সহ বের করে কেটে নিয়ে আসলাম, সেটাকে কিউরেটিভ ট্রিটমেন্ট বলবো। আরেকটা হলো না আমরা অপারেশন করতে গেলাম, দেখা গেলাম যে ক্যান্সার চারদিকে এমনভাবে ছড়াই গেছে কিছুই করা যাচ্ছে না, তখন আমরা একটা বাইপাস করে দিয়ে আসে যাতে জন্ডিসটা ঠিকমতো ড্রেইন হতে পারে। আচ্ছা। সেটাকে আমরা একটা বলে থাকি পেলিয়েটিভ প্রসিডিউর বা ট্রিপল বাইপাস। হুম, হুম, হুম। সাধারণত কিউরেটিভ প্রসিডিউর যেটা সেটা আমরা সাধারণত 4টা জোড়া দিই আমরা পেটের মধ্যে। প্যানক্রিয়াসের সাথে খাদ্যনালীর, পাকস্থলীর সাথে খাদ্যনালীর, খাদ্যনালীর সাথে খাদ্যনালীর এবং আমাদের পিত্তনালীর অংশের সাথে খাদ্যনালীর। এটা একটা খুব বড় অপারেশন হুম। এবং এই অপারেশন করতে অনেক সময় লাগে, 4 থেকে প্রায় 6 ঘন্টা সময় লাগে। পেটের মধ্যে যত বড় অপারেশন বলবেন, ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অপারেশন। সো এই যে হুইপল সার্জারি, এই হুইপল সার্জারিটা আমরা করে থাকি যখন দেখি রোগীটার আর্লি স্টেজ, রোগীটা ক্যান্সারটা ডিসেক্টেবল, হুম, হুম। তখন কিন্তু আমরা এই অপারেশনগুলো করে থাকি। এখন এই অপারেশনটির সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সাধারণত ক্যান্সার বিষয়ে কথা বলে নাকি যে আপনি থেরাপিটা আগে দিবেন, হুম। কিছু দিলে রোগীটাকে একটু শ্রিঙ্ক করবে, তারপরে আমরা করবো কিনা। তার আগে সাধারণত রোগীগুলোকে আমরা ফিটনেস করে থাকি। আচ্ছা। এখন যাদের সার্জারি করার ভূমিকা থাকে, প্যানক্রিয়াটিক ক্যান্সার হলে তাদের ক্ষেত্রে আসলে আপনারা ফিটনেস আছে কিনা বা সার্জারি করা যাবে কিনা এটা কিভাবে শনাক্ত করে থাকেন? এবং যাদের সার্জারি হয়ে গিয়েছে, সার্জারি পরবর্তী সময়ে আসলে কি, কি কমপ্লিকেশন হতে পারে একজন ব্যক্তির? ধন্যবাদ ডক্টর অর্থী, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে প্যানক্রিয়াটিক ক্যান্সারের কিন্তু এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সাপোর্ট আগে বলেছি, কিন্তু যে রোগীগুলো আমরা অপারেশনের জন্য সিলেক্ট করি সেগুলোকে কিন্তু আমরা প্রি অপারেটিভ ফিটনেসটা যাচাই করে নিই। সাধারণত যে রোগীর জন্ডিসের মাত্রা অনেক বেশি থাকে তাদেরকে আমরা সাধারণত ইআরসিপির মাধ্যমে একটা পাইপ দিয়ে দিই যাতে জন্ডিসটা কমে যায় এবং রোগীর যে এনার্জি স্ট্যাটাস সেটা বাড়ানোর জন্য রোগী কিন্তু আমরা হাই প্রোটিন ডায়েট খেতে বলি এবং রোগীর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা এগুলো কিন্তু আমরা কারেক্ট করি, হুম। হাইড্রেশন কারেক্ট করি। সাধারণত এই ধরনের ক্যান্সার এই জন্য 2 উইকস আমরা একটা প্রিপারেশন নেই, তারপরে আমরা সার্জারিতে যাই এবং তার অন্যান্য টেস্টও করে থাকি, ইকো বা অন্যান্য পরীক্ষাগুলো করে থাকি। সাধারণত আমরা পেট কেটে অপারেশন করি এবং ল্যাপারোস্কোপিকেও বাংলাদেশে হচ্ছে এবং বাইরেও হচ্ছে, রোবোটিক বাইরে হচ্ছে। আসলে যেভাবেই করেন এটা একটা অনেকটা বড় অপারেশন, যেগুলো পেলে আমরা কিউরেটিভ সার্জারি বা হুইপল সার্জারি বলি। এই অপারেশন কিন্তু করলে রোগীর কিন্তু আয়ু বাড়ে বা রোগীর সার্ভাইভাল রেটটা বাড়ে। সুতরাং এই অপারেশনে আপনাকে যেতেই হবে, এটা নিয়ে কোনো অপশন নাই। কিন্তু অপারেশন পরিবর্তে অনেক জটিলতা থাকে, যেমন ধরেন লিক হতে পারে, বাই লিক হয়, প্যানক্রিয়াটিক লিক হয় এবং এই অপারেশনে কিন্তু মর্টালিটিও আছে, অর্থাৎ মৃত্যু ঝুঁকিও আছে। দেখা গেলো একটা আচ্ছা। রোগী অপারেশন করলো, শতকরা আগে তো অনেক হায়ার রেট ছিল, এখন ম্যানেজমেন্টের উপর হুম, হুম। অনেক কিছু ডিপেন্ড করে যে 5 to 10% পেশেন্ট মারাও যায় বা 5 ভাগের রোগী আগে অনেক বেশি মারা যেত, এখন অনেক মারা কমে যাচ্ছে। আসলে এই টোটালটা ডিপেন্ড করে প্রি অপারেটিভ প্রসিডিওর, প্রি অপারেটিভ হুম। ম্যানেজমেন্টের উপর। সুতরাং রোগী যেখানে সার্জারি করবে সেখানে শুধুমাত্র সার্জন ইম্পর্টেন্ট না, অ্যানেস্থেটিস্ট ইম্পর্টেন্ট, পোস্ট অপারেটিভ কেয়ারটা ইম্পর্টেন্ট, একটা ভালো হাসপাতাল ইম্পর্টেন্ট। সুতরাং আমি রুগীকে বলবো যে আপনারা যত কমপ্লিকেশন কম করতে চান আর্লি স্টেজে করবেন এবং রুগীগুলো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে দেখা যায় মেটাস্টেসিস হয়ে যায়, রুগীগুলো আসলে তখন করার কিছু থাকে না।
তো বা এমন অবস্থায় আছে যখন রিসেক্টেবল থেকে আনরিসেক্টেবল, বর্ডার লাইন আনরিসেক্টেবল, সেগুলোর রোগগুলোর আউটকাম খুব খারাপ থাকে। সুতরাং যখন প্যানক্রিয়াটিক ক্যান্সার রিসেক্টেবল কেস, ডক্টর বললো ডোন্ট ওয়ারি, জাস্ট গো ফর সার্জারি, ডু অর ডাই, আপনাকে সার্জারি করতে হবে, কারণ আপনি না করলে আলটিমেটলি রোগীটা কয়েকদিন পর মারা যাবে। করলে ভালো থাকার সম্ভাবনা আছে। এরকম আছে, আমাদের অপারেশন করেছি আমরা, এখনো 5-6 বছর ধরে ওনার ভালো আছে। শুধু আমরা প্যানক্রিয়াসে শুধু আমরা অপারেশন করে প্যানক্রিয়াসটাকে কেটে নিয়ে আসি না, জোড়া দিই না, আমরা ছোট ছোট লিম্ফ নোড বলি, ওই লিম্ফ নোডগুলোকে আমরা ডিসেকশন করি। রিসেন্টলি আমি জাপানে ছিলাম, জাপানে ওরা প্র্যাকটিস করে লং টাইম ল্যাপারোস্কোপি করে, এবং ওদের পিরিওপডি ম্যানেজমেন্ট খুবই ভালো। ওদের দেখা যায় পিরিওপডি ওরা থেরাপি দিয়ে নেয়। আমাদের দেশে প্র্যাকটিসটা অনেকে করে, আবার অনেকে করে না, বাট এগুলো ডিপেন্ড করবে অনেক কিছুর উপর। তবে আমি সর্বশেষ একটি কথা বলবো যে আসলে কমপ্লিকেশন যে কোনো সার্জারি থাকবে, মৃত্যু ঝুঁকি যে কোনো সার্জারি থাকবে, একটা মুসলমানেরও মৃত্যু ঝুঁকি থাকতে পারে। তবে বাট এই ধরনের ট্রিটমেন্ট, এই ধরনের চিকিৎসা, সার্জিক্যাল ইজ দ্য মেইন ট্রিটমেন্ট। সো যদি রিসেক্টেবল হয়, যদি আনরিসেক্টেবল হয়, তাহলে ওই যে পাইপ ঢুকিয়ে দিয়ে বা একটা ট্রিপল বাইপাস করে দিয়ে আমরা থেরাপির জন্য ওয়েট করি। রোগীটাকে জাস্ট পেলিয়েটিভ, তার জন্ডিস কমানো, তার ব্যথা কমানো, এই আর কিছু করার থাকে না তখন। তো এটাই। আর রোগীকে বলবো যখন এইগুলা ধরা পড়বে তখন কোনো ডিলে হওয়ার দরকার নেই, বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। স্যার অবশ্যই জায়গাটাতে প্রত্যেকটা রোগীর সচেতন হবেন। আপনি খুব চমৎকারভাবে বলেছেন। একটি বিষয় জানতে চাইবো যে আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে যাক, যেখানে মৃত্যু ঝুঁকি এত বেশি। প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটিক ক্যান্সারের যে ইটিওলজি যেগুলো বললাম, যে ওবেসিটি, ডায়াবেটিস, দেখা গেলো সার্টেন ড্রাগস এগুলো করে থাকে। আবার দেখা গেলো যে আপনার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যাদের হয় তাদের ক্যান্সার ঝুঁকি, বাবা মার ক্যান্সার হয়েছে প্যানক্রিয়াটিক ক্যান্সার, ছেলে মেয়েদের প্যানক্রিয়াটিক ক্যান্সার ঝুঁকি অনেক বেশি, ফ্যামিলি কজ। তো যাদের বাবা মা হয়েছে তারা স্ক্রিনিংয়ে থাকবে, একটা আলট্রাসোনোগ্রাম করুক। তার বাবার হয়েছে একটু স্ক্রিনিং, আর্লি যাতে ডায়াগনোসিস হয়। আমি এরকমও দেখেছি, নানির হয়েছে, আমারই নানি শাশুড়ির হয়েছে, আমার খালা শাশুড়িরও হয়েছে। সো যখনই নানি শাশুড়ির হলো, তখন খালা শাশুড়ি পেটে ব্যথা নিয়ে আসলো, আমি কিন্তু একটা ইআরসিপি করালাম, আমি করে কিন্তু ডায়াগনোসিস করলাম। অথচ উনি অনেক জায়গায় এন্ডোস্কোপি করছে, বললো যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, কিন্তু ওনার আর্লি ডায়াগনোসিস ছিল এবং ওনার অপারেশন আমি করছি, এবং এখনো উনি অস্ট্রেলিয়া আছেন, ভালো আছেন, প্রায় 5 years has done. সো আর্লি রিকগনিশন ইজ ইম্পর্টেন্ট। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, হাই রিস্ক পেশেন্ট, তারা একটা স্ক্রিনিংয়ে থাকবেন, সে গ্যাস্ট্রোন্টোলজির কাছে যেতে পারেন, মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। ডায়াগনোসিস হওয়ার পরে আপনি সার্জনের কাছে চলে আসবেন, যেটা আসলে আমি কার মাধ্যমে ট্রিটমেন্ট নেব, উনি একটা সুন্দর আপনাকে একটা গাইডলাইন করে দিতে পারেন। এক্ষেত্রে শনাক্ত করার ক্ষেত্রে অবশ্যই দক্ষ যেন চিকিৎসক হয়, বিশেষজ্ঞ চিকিৎসক হয়, অবশ্যই বিষয়টি মাথায় রাখা খুব বেশি জরুরি। একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন পরিবর্তিত জীবনযাপন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অবশ্যই আর্লি স্টেজে ডিজিজ শনাক্তকরণ, এই তিনটার মাধ্যমে আমরা চাইলেই সুস্থ স্বাভাবিকভাবে প্রত্যেকটা কাজ কিংবা জীবন যাপন করতে পারি। অবশ্যই ব্যাপারে প্রত্যেকে সচেতন হবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।